বাংলাদেশ আর্মিতে আমাদের এরশাদী একমাত্র অফিসার যে ভারতে ট্রেনিং নেওয়া চলাকালীন সময়ে সে বিভিন্ন পদোন্নতি হয়েছে। আমার মতে জিয়াউর রহমানের জীবনের সবচেয়ে বড় ভুল তাকে এরশাদকে সেনাবাহিনীর প্রধান বানানো আর শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা। আর সে এই দুইটা কারণই তার জীবনের মৃত্যুর একমাত্র কারণ হিসাবে আমরা দেখতে পাই। এরশাদ যখন সেনাবাহিনীর প্রধান হয়, এরশাদ আমরা যে পিলখানাতে দেখেছি, আমরা যদি এরশাদের ওই কার্যকলাপ আর পিলখানার বর্তমানে কার্যকলাপ যদি আমরা পিলখানা ঘটনাটা যদি দেখি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারি। আমরা সবাই জানি যে পিলখানাতে বাংলাদেশ বিডিআর এর সব দেশপ্রেমিক অফিসারগুলোকে নিয়ে আসা হয়। তাদেরকে আসলে যেভাবে নিয়ে আসা হয়, সেনাবাহিনী অফিসারদেরকে সব বিডিআর এ পোস্টিং দেওয়া হয়। বিডিআর এ পোস্টিং দিয়ে বিডিআর এর প্রোগ্রামে তাদেরকে মেরে ফেলা হয়। আর এরশাদ যে কাজটা করে, বাংলাদেশ এরশাদের বিষয়ে যদি আলাপ করি তাহলে আরেকটু বলতে হয়। এরশাদ পাকিস্তান আর্মির অফিসার ছিল। আমরা দেখেছি 1971 সালে অনেক দেশপ্রেমিক অফিসার পাকিস্তান আর্মি থেকে রিভোল্ট করে চলে আসে। জিয়াউর রহমান আসে, আরো অনেক অফিসাররা বিদ্রোহ করে চলে আসে। এরশাদ যদি সত্যিকারের দেশপ্রেমিক হতো সে অবশ্যই চলে আসতো। এরশাদ হলো সুবিধাভোগী। আর এরপরে এরশাদ যে কাজটা করে, যে বাংলাদেশের সব ক্যান্টনমেন্ট থেকে দেশপ্রেমিক অফিসারগুলোকে চিটংয়ে পোস্টিং দেয়। কারণ তার বিরুদ্ধে দাঁড়ানোর একমাত্র অফিসার ছিল যারা মুক্তিযোদ্ধা অফিসারদের সে চিটংয়ে পোস্টিং দেয়। আর জিয়াউর রহমান যে রাতে নিহত হয় মঞ্জুরের হাতে, জিওসি মঞ্জুরের হাতে, এই মঞ্জুর সেও কিন্তু মুক্তিযোদ্ধা ছিল। প্লাস যে অফিসারগুলোকে মক ট্রায়াল দিয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হয় তারাও কিন্তু সবে মুক্তিযোদ্ধা অফিসার ছিল। কোনো বিচার মানে এই না। অনেকে আমরা বলে হ্যাঁ জিয়া হত্যার তো বিচার হয়েছে। এখন আপনি অবিচারকেই যদি বিচার হিসাবে দেখেন, আপনি বিচার করতে গিয়ে কোনো নিরীহ মানুষকে যদি বিচারের দোহাই দিয়ে ফাঁসি কাস্টে ঝুলান, সেটাকে তো আমি বিচার বলবো না। আমরা কি সেটাকে বিচার বলবো? বিচার বলতে সেটাই বোঝায় যেটাতে ন্যায় বিচার হয়। সে জিয়াউর রহমান হত্যার সাথে সাথে জিয়াউর রহমানের যারা জিয়াউর রহমান বিশেষ করে যারা দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসার ছিল, যারা মুক্তিযোদ্ধা, তাদেরকেও সরিয়ে দেওয়া হয়। কিছুকে ফাঁসি কাস্টে ঝোলানো হয়, কিছুকে চাকরি হতে রিটায়ারমেন্ট, ফোর্স রিটায়ারমেন্ট করা হয়। যেমন আমরা দেখেছি পিলখানাতেই যে সব দেশপ্রেমিক অফিসারগুলো হত্যা করা হয়, কাউকে চাকরি থেকে ফোর্স রিটায়ারমেন্ট করা হয়, কাউকে মিশনে পাঠিয়ে দেওয়া হয়। একই কাজ হাসিনা 2009-এ কাজ করেছে আর এরশাদ সে সময়ে কাজ করেছে। একই, শুধু ভিন্ন প্রেক্ষাপট, সময়টা ভিন্ন, আর কিছু না। এরশাদের পরবর্তী সময়ে যখন বিএনপি গভর্নমেন্ট আসে, বাংলাদেশ সেনাবাহিনী আবার কিছুটা পুনর্গঠিত হয়। আমরা সবাই জানি রৌমারী ঘটনার কথা। রৌমারী ঘটনায় বাংলাদেশের যে বিডিআর, ইন্ডিয়ান বিএসএফ কে বিপর্যস্ত ভাবে পরাজিত করে, তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে যোগ্য লোক যোগ্য মর্যাদা পায় না। যে যোগ্য হয় সে হয় সবচেয়ে নির্যাতিত, নিষ্পেষিত। সে সময় শেখ হাসিনা বিডিআর এর প্রধানকে তার পদ থেকে অব্যাহতি দেয়, আর বিএনপি গভর্নমেন্ট আসার পরে তাকে চাকরিচ্যুত করা হয়। দেশের জন্য এত বড় রিস্ক নিয়ে কাজ করে কি পেল এই অফিসাররা? কি পেল?
এর ধারাবাহিকতা আমরা দেখতে পাই যে পিলখানা হত্যাকাণ্ড হয়ে গেল, বাংলাদেশে আর্মির মেরুদণ্ড ভেঙে দিল তারা। আর আমরা বাংলাদেশের জনগণ চেয়ে চেয়ে দেখলাম বাংলাদেশের রয়ের পেড এজেন্ট মিডিয়াগুলো যখন পিলখানার সামনে তারা আমাদের সেনাবাহিনী ভাইদের বিরুদ্ধে আন্দোলন করছে, মিছিল করছে, বিডিআর জওয়ান ভাই ভাই, আর তার সে সময় বাংলাদেশ পিলখানার ভিতরে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ঘটিত হচ্ছে। শেখ হাসিনা যখন বিডিআর বিদ্রোহীদের নিয়ে সেরাটান থেকে নাস্তা এনে খাচ্ছে, সে সময় আমার ভাইয়েরা সব শহীদ হয়ে যাচ্ছে। আর আমরা বাংলাদেশের 16 কোটি জনগণ এটা চেয়ে চেয়ে দেখছি। পৃথিবীতে বাংলাদেশের জনগণের চেয়ে বোকা জনগণ আছে বলে আমি মনে করি নে। সে সময় ঢাকার 1 কোটি মানুষ যখন এসে যদি পিলখানার সামনে হাতে হাত দিয়ে মানব প্রাচীর গড়ে তুলতো, তাহলে হয়তো আমাদের ভাইদের আমরা বাঁচাতে পারতাম। এই মইনুল আহমেদ আর শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীটিকে পঙ্গু বানিয়ে ফেলেছে। বাংলাদেশের সেনাবাহিনীর অফিসাররা তাদের কাছে বারবার ফোন করে সাহায্য চেয়েছে, কিন্তু করেনি। এই সেই হাসিনা, আমার এতগুলো ভাইদের হত্যাকারী হাসিনা। আর এই মুহূর্তে সে সময় পরে আমাদের যারা পরিচিত জন ছিল আর্মি অফিসার, সে সময় তাদেরকে মিশনে পাঠিয়ে দেওয়া হয়। আমরা দেখেছি অনেকে চাকরি করতে অনীহা হয়, অনেকে চাকরি ছেড়ে দেয়। এরপরে এখন যে খেলাটা শুরু হয়েছে বাংলাদেশ আর্মির ভিতরে, যদি কেউ বুঝে যে আপনি ভারত লাভিং না, আপনার চাকরি থাকবে না। মানুষ লেখাপড়া করতে উচ্চ শিক্ষায় এখনো আমেরিকা ইংল্যান্ডে যায়, আর বাংলাদেশ অফিসারদের এখনো ট্রেনিং এ ইন্ডিয়াতে পাঠায়। আর সেটা নাকি প্রমোশনের একটা রিকোয়ারমেন্টস। যাদের ইন্ডিয়ান ট্রেনিং নেই তাদের প্রমোশনে অনেক বিলম্ব হয়। এই হলো বাংলাদেশ আর্মির অবস্থা। আমরা 6 মের ঘটনা জানি। আমরা বিভিন্ন সময় যে বিভিন্ন লিডাররা কিডন্যাপ হয়ে যাচ্ছে, ফ্যামিলির উপরে অ্যাটাক হচ্ছে, আমরা সব জায়গায় শুনতে পাচ্ছি যে ভিন্ন ভাষার মানুষ সেখানে উপস্থিত। এই ভিন্ন ভাষার মানুষ কারা? সব ভারতীয় কিলিং এজেন্ট। বাংলাদেশের গ্রামে গঞ্জে মাঠে প্রান্তরে তারা বাংলাদেশের জনগণকে খুন করছে। এর থেকে কিভাবে পরিত্রাণ? বাংলাদেশের জনগণের কোনো পরিত্রাণ নেই। বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বিভিন্ন জনের সাথে কথা বলে দেখা যাচ্ছে এখন ভিন্ন চেহারার, বিভৎস চেহারার বিএসএফ, নট বিএসএফ, বিজিবি দেখা যাচ্ছে, যাদেরকে তারা কখনো দেখিনি। তাদের চেহারা আমাদের মতো না। আমরা দেখছি বাংলাদেশের রাজপথে এখন AK-47 নিয়ে মানুষ মারছে। AK-47। আমরা অনেকে ভাবছিলাম হয়তো সেনাবাহিনী বাংলাদেশ জনগণকে বাঁচাতে হয়তো এগিয়ে আসবে, কিন্তু আমরা দেখতে দেখতে আমরা সবাই হতাশ। হয়তো কিছু সেনাবাহিনীর অফিসার আছে দেশপ্রেমিক, যারা সেনাবাহিনীতে যায় অবশ্যই তারা দেশপ্রেমিক, কিন্তু বাংলাদেশের জনগণ নির্যাতন তো হতে হতে তাদের হয়তো ধৈর্যের বাঁধ এখন ভেঙে গেছে। যেটা আমরা দেখেছি, তারা 5ই জানুয়ারির ইলেকশনের মাধ্যমে নীরব প্রতিবাদ করেছে। এছাড়া হয়তো জনগণের কিছুই করার নেই। বাংলাদেশের ডিজিএফআই এর অফিসে এখন রয়ের এজেন্ট, বাংলাদেশের বিজিবির প্রধান রয়ের পেড এজেন্ট, বাংলাদেশের শিক্ষক, সাংবাদিক, মিডিয়া কর্মী থেকে শুরু করে নির্মের কর্মচারী, একটা বিশাল সংখ্যক রয়ের পেড এজেন্ট, যারা দেশকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত। আর বাংলাদেশের এই সব কাজকর্মে একমাত্র বাধা বাংলাদেশ সেনাবাহিনী। তাই শেখ হাসিনা আর তার দোসর ইন্ডিয়া বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দেশ্যে আমাদের একটাই আহ্বান, আমরা মুসলিম জাতি, মৃত্যু আমাদের হবেই, আমরা এই বিশ্বাস করি,
কিন্তু প্যারালাইজ রোগীর মতো ঘরে শুয়ে আমরা মরতে রাজি না। আমরা ঘরে শুয়ে মরে যাব অসুস্থ হয়ে, আর বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিলীন হয়ে যাবে আমাদের চোখের সামনে। আমরা এটা কখনোই মনে না। আমরা যখন মুসলিম মরবো, আমাদের যেদিন আমরা জন্মেছি, আমরা মৃত্যুকে সেদিনে মেনে নিয়েই জন্মেছি এই পৃথিবীতে। তাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমাদের শেষ দাবি যে বাংলাদেশের 16 কোটি জনগণ আপনাদের সাথে আছে। 71-এর জন্য বাংলাদেশের জনগণ হাতে হাত মিলিয়ে পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আবারও বাংলাদেশ জনগণ এই ভারতের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতাকে ছিনিয়ে আনার জন্য আবার হাতে হাত দিয়ে তারা যুদ্ধ করতে রাজি। ভুঁড়ি থাকলেই দারোগা হওয়া যায় না। আর বাংলাদেশের আমরা 16 কোটি মানুষ ভারতের 100 কোটি মানুষকে ডিফেন্ড করার জন্য যথেষ্ট। আমরা এ কথাটা কখনোই ভুলে যাব না যে তোমরা যদি মুমিন হও, আল্লাহর প্রতি যদি তোমাদের আস্থা রাখো, তোমরা 20 জন 200 জনের মোকাবেলার জন্য যথেষ্ট। কারণ আল্লাহ অবশ্যই নির্যাতিত, সাহসিত আল্লাহর প্রতি আস্থাশীল বান্দাদের সাথে থাকবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।